সাফের গণ্ডি বের হতে পারিনি কখনো, আমরা সেমিফাইনাল খেলতে পারিনি, এখন ফাইনাল খেলছি। আমার কাছে মনে হয় যে 20-তে তাকে ডেফিনেটলি জাতীয় দলে কল করবে এবং কল করে হয়তো তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জাতীয় দলে নিবে। আমি একজন কোচই সর্বেসর্বা, সে বুঝেছে যে কাকে দরকার নেই। মানিক ভাই, ওয়েলকাম টু স্টারপ্লে। ধন্যবাদ। অনূর্ধ্ব 20 দল টানা দ্বিতীয়বারের মতো তারা সাফ জিতে বাংলাদেশে আসলো এবং প্রথমবারের মতো ছেলেদের কোনো দল এই ছাদ খোলা বাসের স্বাদটা পেল। কেমন মনে হচ্ছে আপনার? অবশ্যই এনকারেজ তো করাই উচিত এবং সেটা করছে। এবং আমাদের এই এজ গ্রুপের খেলাগুলোতে 19-এ রানার্স আপ হচ্ছে গতবার ইন্ডিয়ার সাথেই, তার আগে 20-তে চ্যাম্পিয়ন হচ্ছে, এবার আবার চ্যাম্পিয়ন হলো। সো এটা ধারাবাহিক একটা পারফরমেন্স এবং টাইব্রেকারে লাস্ট ইয়ারও হেরেছে, আমাদের দেশ হেরেছে 19-এ। সো আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথে আমাদের তফাৎটা খুব বেশি না, ইন্ডিয়ার ফোকাসটা অনেক বেশি, আমাদের ফোকাসটা ইন্টারন্যাশনালি একটু কম ছিল। তো আশা করি যে এই সব বিজয়ের মাধ্যমে ইন্টারন্যাশনালি আমাদের ফোকাসটা অনেক বেড়ে যাবে। মেয়েদের যেরকম গুরুত্ব বেড়েছে, ছেলেদের ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়বে। তো প্রশ্ন হচ্ছে যে এরা কি জাতীয় দলে ভবিষ্যতে কতটুকু সার্ভিস দিতে পারবে। তো এটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা কাজ, তাদেরকে কীভাবে ধরে রাখবে, তাদেরকে কীভাবে মূল্যায়িত করবে এবং ধারাবাহিক পারফরমেন্সটা কীভাবে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তা আশা করি যে সব কিছু ঠিকঠাক থাকলে, ক্রীড়া প্রতিমন্ত্রীর কথায় বোঝা গেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির কথাও বোঝা গেল যে এটার ধারাবাহিকতা থাকবে। আমরা দেখি যে অতীতে অনেকবার সাব চ্যাম্পিয়ন হয়েছে পুরুষ ফুটবলে, নারী ফুটবলে, এটা ধারাবাহিকতা ধরে রাখার জন্য চেষ্টা করেনি, যেটা অবকাঠামো উন্নয়ন সেটাও করেনি। তো আশা করি এবার একটা নতুন সরকার এসছে, তারা নিশ্চয়ই এদিকে লক্ষ্য দেবে বেশি করে। ভক্ত সহ অনেকেরই আশা ছিল যে ডেকলান এবং ইব্রাহিম নওয়াজকে খেলতে নামানো হোক, তাদের প্রত্যাশা ছিল যে তারা খেলবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা যে গেম টাইম পেল না এবং খেলতে পারলো না। এই বিষয়ে আপনি কি বলতে চান? তাদেরকে আসলে কেন স্টার্টিং 11-এ আমরা দেখতে পাইনি? না, এটা দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটার গুরুত্ব কিন্তু খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। আমি একজন কোচই সর্বেসর্বা, সে বুঝেছে যে কাকে দরকার নেই। এখানে প্রবাসীদের একটু হয়তো অনেকে আশা করে যে তারা নামলে হয়তো ভালো কিছু করবে, কিন্তু কোচ তো কাছ থেকে আমাদের চেয়ে আরও বেশি কাছ থেকে দেখেছে তাদেরকে কোথায় নামালে ভালো করবে, কোন সময়টাতে খেলালে ভালো করবে, সেটা একমাত্র কোচই বলতে পারবে। তো আমরা বাইরে থেকে অনেক কথা বলবো, দর্শকের মতো কথা আমরা আসলে বলতে চাই না। কোচকেও একটু কোচ যেহেতু রেজাল্ট দিয়েছে, এখানে আর এইসব কথাগুলো ইমেটেরিয়াল আমার কাছে। রোনানের লাস্ট পানেনকা শটে আমরা ম্যাচটা জিতি। তো একজন প্রবাসী খেলোয়াড় যে অল্প কিছুদিন বাংলাদেশ দলের সাথে এসে এই আমাদের একটা জয়ের মুহূর্ত এনে দিল, এই বিষয়টা সে যদি জাতীয় দলের রেগুলার খেলে তাহলে আসলে দলটাকে সে কোথায় নিয়ে যেতে পারে, কি মনে হচ্ছে আপনার? এটা তো আন্ডার-20, তো আন্ডার-20 থেকে কেন 17 থেকে জাতীয় দলে খেলতে পারে। সে যেই জায়গাটা থেকে আমাদেরকে মানে একটি জায়গা করে দিচ্ছে যে জাতীয় দলে খেলার জন্য তার পজিশনটা হয়তো চেষ্টা করবে ওখানে যাওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে 20-তে তাকে ডেফিনেটলি জাতীয় দলে কল করবে এবং কল করে হয়তো তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জাতীয় দলে নিবে। কিন্তু এই যেহেতু সে দেশীয় ফুটবল খেলছে না, দেশীয় লিগ খেলছে না, তাকে কিন্তু দেখার আর কোনো সুযোগ নেই। একমাত্র জাতীয় দলের ট্রায়ালে, ফ্রেন্ডলি ম্যাচে, এগুলোতে দেখে হয়তো তাকে জাতীয় দলের সুযোগ দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। তো এই সৃষ্টিটাকে কাজে লাগানোর জন্য আমাদের পরবর্তী কোচ জাতীয় দলে যারা আসবেন তারা নিশ্চয়ই তাকে কল করবে আশা করি, যেহেতু 20 হলো নক করে যে জাতীয় দলে খেলার জন্য। তারপরে 23 কিন্তু রয়েছে অলিম্পিক টিম, তো সেখানেও কিন্তু একটা সুযোগ রয়েছে। তো আশা করি যে সে আমার উতরাবে 23-তে হোক বা জাতীয় দলে হোক। তো স্টেপ বাই স্টেপ তাকে আমার মনে হয় যে জাতীয় দলের একটা নাম্বার 9 পজিশনে খেলোয়াড় প্রয়োজন। সে একটি উপযুক্ত জায়গায় সে আমাদেরকে ইশারা দিচ্ছে যে আমি ওই জায়গার জন্য আসছি। তো এই সুযোগ সুবিধা পেলে অবশ্যই সে হয়তো সেইটা কাজে লাগাবে। মানিক ভাই, এইচ লেভেল থেকে যদি জাতীয় দলে আসি, আজকে বাফুফের একটা সভা থেকে আমরা জানতে পেরেছি যে হাভিয়ার কাবরেরা তিনি আরও এবার যে কোচের জন্য সিভি জমা দেওয়া যাবে সেখানে তিনি সিভি দিতে পারবেন। তো 4 বছরেরও বেশি সময় হাভিয়ার কাবরেরার যেই ক্যারিয়ার অ্যাজ আ কোচ,
তারপরেও তিনি সিভি জমা দিতে পারবেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তাকে কিন্তু বরখাস্ত করেনি, তার সময় শেষ হয়ে গেছে এবং নতুন করে আবার কল করবে, হয়তো সেই সুযোগটা তার জন্য রয়েছে। এই 4 বছরে সে কি কাজ করেছে সেটা মূল্যায়নেরও ব্যাপার রয়েছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবলের যে এখন যে অবস্থান জাতীয় দলের, হয়তো রেজাল্ট আমরা পাইনি, কিন্তু একটি জায়গায় যদি দেখি যে বাংলাদেশের দর্শকরা জাতীয় দলের খেলায় কিন্তু সন্তুষ্ট। জাতীয় আমি বলি আগে, জাতীয় দলের খেলা পারফরমেন্স, মাঠের পারফরমেন্সে তারা সন্তুষ্ট, বাট রেজাল্টে সন্তুষ্ট না। তো এই দুইটার মূল্যায়ন করার সময় কিন্তু এখন এসছে। হাবিয়ার কাবরেরা এখন সিভি জমা দিবে, তাকে মূল্যায়ন করবে, তার খেলার পারফরমেন্স, আমাদের ফুটবলের পারফরমেন্সটা কত দূর এগিয়েছে, র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়েছে, বাট হয়তো রেজাল্টে আমরা পাইনি। এশিয়া কাপে যেই জায়গায় আমরা দেখতে চেয়েছিলাম, আমরা ইন্ডিয়ার চেয়ে উপরে আছে, এটা একটা সন্তুষ্টি। আর সিঙ্গাপুর, হংকং তারা আমাদের চেয়ে উপরে গেছে, বাট মাঠের পারফরমেন্স কিন্তু তারা আমাদের চেয়ে উপরে ছিল না, কখনো কোনো ম্যাচই ছিল না। এবং আমরা মনে হয় অনেকগুলো ম্যাচে আমরা ডমিনেট করেছি। হংকংয়ের সাথে ধরতে পারেন, হংকংয়ের সাথে আমরা হেরে গেছি 4-3 গোলের আমাদের হোম ম্যাচে, অ্যাওয়ে ম্যাচে যে ড্র করেছি। তো সেখানে আমার মনে হয় যে দুইটা ম্যাচ যদি বিশ্লেষণ করি, আমরা এগিয়েছিলাম। রেজাল্টে হয়তো তারা বেশ 4 পয়েন্ট পেয়েছে, বাট আমরা খেলার পারফরমেন্সে এগিয়েছিলাম। সিঙ্গাপুরের দুইটা ম্যাচ যদি দেখেন, দুটা ম্যাচেই কিন্তু আমরা ডমিনেট করেছি এবং লাস্ট ম্যাচটি তো ভালোভাবে হেরেছি, বাট রেজাল্ট আমাদের পক্ষে আসেনি। অনেক সময় লাক ফেভার করতে হয় এবং অনেক সময় দিতে হয়। তো আমাদের খেলোয়াড়দের ভিতরে যেই কোচের যেই সময়টা দেওয়ার প্রয়োজন ছিল আমাদের খেলোয়াড়দের মাঝে, সেই সময়টা আমাদের এই কোচ দিতে পারেনি, হাবিয়ার কাবরেরা। এটাও একটা মূল্যায়নের ব্যাপার আছে। সে খেলা শেষ হলেই নিজের দেশে চলে যেতেন, তো আবার এসে হয়তো, কিন্তু সে তো যথেষ্ট সময় পেয়েছিল, সময় পেয়েছিল। এখন বাফুফে এটা বলতে পারবে যে ইন্টারনালি কোনো ব্যাপার আছে কিনা, উই ডোন্ট নো। কেন আমার একটা জাতীয় কোচকে আমি খেলা শেষ হওয়ার সাথে সাথে দেশে পাঠিয়ে, হ্যাঁ তার ছুটি থাকবে, ডেফিনেটলি তার ফ্যামিলি আছে, ফ্যামিলি যদি এখানে না এসে থাকতে পারে তার ফ্যামিলির কাছে যাবে, বাট এটা কত দূর সময়, খেলা শেষ হলে চলে যাবে। সে সারা আমাদের জাতীয় দলের কোচ, পুরো বাংলাদেশের কোচ, সে অনেক জায়গা থেকে কোচ মানে প্লেয়ার কালেকশন করতে পারে, সেই সুযোগটা সে হয়তো নেয়নি। তো আমি মনে করি এগুলো একটু মূল্যায়নের ব্যাপার আছে। তো হাবিয়ার কাবরেরা খারাপ করেছে আমি একবারে বলবো না, তবে পারফরমেন্স বিচারকে এগিয়ে রাখলে তাকে রাখা যায়, আবার যদি রেজাল্টের দিকে চিন্তা করি তাহলে কোনোভাবেই রাখা যায় না। কিন্তু প্লেয়ারদের পারফরমেন্স মাঠে সেটা ঠিক আছে, কিন্তু হাভিয়ার কাবরেরার পারফরমেন্স যদি আমরা বলি, প্লেয়ার সিলেকশন অ্যান্ড ট্যাকটিক্স, এটাতে কিন্তু দর্শকরা বা অনেকেই খুশি না যে সে স্টার্টিং 11-এ অনেকেই নামাচ্ছে না, যাদেরকে নামানোর প্রত্যাশা সবাই করছে। তাহলে এই বিষয়টা আসলে কেমন? আমি সবার থেকে কোচের জায়গাটা একটু আলাদাভাবেই দেখব, যেহেতু আমি একজন কোচ, আমি কাছ থেকে জানি কাকে কিভাবে কাজে লাগাতে হবে। তো বাইরে থেকে আমি বলবো যে ওই প্লেয়ারটা বেটার, আমার কাছে নাও হতে পারে। তো কাবরেরা যদি রেজাল্ট ভালো করে থাকে পারফরমেন্সে ভালো করেছে, তো একটা কোচ যদি মাঠে খেলোয়াড়দেরকে পারফরমেন্স ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, গোল তো লাকের ব্যাপার, পেনাল্টি অনেকে মিস করে, তার মানে কোচের দোষ নিশ্চয়ই না। তো সেখানে আমার কাছে মনে হয় যে হাবিয়ার কাবরেরা এক জায়গায় এগিয়ে আছে, এক জায়গায় পিছিয়ে আছে। তো বাইরে থেকে দর্শকরা অনেক কথা বলবে, অনেক কিছু করবে, বাট আমার কাছে সেটার মূল্যায়নের ব্যাপার না। ব্যাপারটি হচ্ছে যারা টেকনিক্যাল পার্সন আছে, খেলাগুলোকে বিশ্লেষণ করবে, তা খেলোয়াড়দেরকে ডাকবে। যেমন জামাল ভুঁইয়ার ব্যাপারটা আমাকে আশ্চর্য করেছে, মানে এটা একটা কেমন ধরনের ব্যাপার হলো যে সে ক্যাপ্টেন, সে মাঠে নামতে পারছে না। ক্যাপ্টেন তো সবসময় সামনে থেকে লিড দেয়, ফুটবলের ক্যাপ্টেন অত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমি মনে করি যাকে ক্যাপ্টেন দিব আমি, সে যে কথায় তার টিমকে মোটিভেটেড করা, মাঠে মোটিভেটেড করা, সুযোগ সুবিধা সময় পেলেই, তো সেই সুযোগটা তো জামাল ভুঁইয়া পাচ্ছে না। তাহলে আমি তাকে কেন রাখছি দলে, আর কেনই ক্যাপ্টেন্সি দিচ্ছি, এটাও আমার কাছে বোধগম্য নয়। তো ইন ফিউচার এগুলো অবশ্যই মূল্যায়িত হবে বলে আমি মনে করি। আইদার নতুন কোচ আসলে জামাল ভুঁইয়াকে নাও নিতে পারে, দেখা গেলো তার পছন্দ নাও হতে পারে, আবার নিতেও পারে এবং 11-এও খেলাতে পারে। তো সেটা আমরা অপেক্ষায় আছি কি করবে। কিন্তু জানা গেছে যে কোচ তার চুক্তি নবায়ন করার জন্য খেলোয়াড়দেরকে দিয়ে সুপারিশ করিয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান?
এটা এটা খেলোয়াড়দের পার্ট না, যদিও এটা কোনোখানে না। আমাদের দেশে তো যেমন হামজা লাইকে মেসি, ওই দেশের জন্য, আর্জেন্টিনার জন্য মেসি যেরকম আমাদের দেশের জন্য হামজা। হামজা যদি এখন কাউকে বলে, আমার বিএফএফ এর কাউকে হয়তো রিকোয়েস্ট করে যে আমার এই কোচই পছন্দ, তখন বিএফএফ ডেফিনেটলি কিছুটা চিন্তা করবে, কারণ হামজা ইজ এ ভাইটাল প্লেয়ার আমাদের জন্য, এবং সে সকল খেলোয়াড়ের মোটিভেটর। তো সেক্ষেত্রে হামজা যদি এই ধরনের কথা বলে থাকে, হামজা নিশ্চয়ই বাংলাদেশের ইন্টারেস্টে সবার আগে দেখবে, তারপরে হলো কোচের ব্যাপার আসবে। তো কোচকে কে রিকোয়েস্ট করেছে আমি জানি না, তবে সবাই রিকোয়েস্ট করলেই তো আর আসলে সেটা যারা বাফুফেতে আছে, সাবেক জাতীয় খেলোয়াড়রাও আছে, প্রেসিডেন্ট নিজেও একজন খেলোয়াড় ছিলেন, আমি মনে করি না যে এগুলো মূল্যায়িত হবে বলে আমি বিশ্বাস করি না, কারণ 4 বছর অলরেডি দেখেছে। তো যে দেখার বিষয় হলো শুধু যে তার পারফরমেন্সটা আমার কাছে পছন্দ হয়েছে কি না, এবং কাকে খেলালাম কাকে খেলাম না। নেইমারকে খেলাচ্ছে না, তো এটার জন্য তো তাকে, ওই কোচকে তো মূল্যায়িত করা যাবে না। তো সেখানে আমার মনে হয় যে কোচকে কোচের জায়গায় রাখবে, এবং তাকে মূল্যায়নের জন্য আলাদা যে কমিটি আছে তারাই দেখবেন। কিন্তু অ্যাজ আ প্লেয়ার কারোর জন্য এই ধরনের সুপারিশ করা, কোনো কোচের জন্য এই ধরনের সুপারিশ করা তো প্রশ্নই ওঠে না, এবং এগুলো অ্যালাউ করা উচিত না। এটা কোনো সিন্ডিকেটের অংশ কিনা? আমি কখনো সিন্ডিকেট শব্দটা আসলে আমি রিসেন্টলি শুনেছি। সিন্ডিকেট শব্দটা আমি যখন কোচ, আমি নিজের ভালোটাই সবচেয়ে ভালো বুঝি, কারণ খারাপ করলে আমি স্যাক্ট হব, ভালো করলে আমি টিকে থাকবো। সো এখানে সিন্ডিকেটের প্রশ্নই ওঠে না। তো আমি জানি না যে এই সিন্ডিকেটটা কী অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা ভালো অর্থে ব্যবহৃত হচ্ছে না খারাপ অর্থে। ডেফিনেটলি খারাপ অর্থেই, কারণ অনেক প্লেয়ারকে হয়তো মনে করছে যে, অনেক সময় দেখা গেছে সাদউদ্দিন চলে না, সিন্ডিকেটের প্লেয়ার, কিন্তু সাদউদ্দিন লাস্ট ম্যাচ তো অনেক চমৎকার খেললো। তো এইসব বিষয় আসলে আমি মনে করি যে যারা এসব প্রশ্ন অ্যারাইজ করে, মানে একটু উত্তেজিত হয়ে রেজাল্ট না পেয়ে, রেজাল্ট করলে এত কথা হয়তো কিছুতেই আসতো না। রেজাল্ট হলো সর্বশেষ কথা, আর পারফরমেন্স সবসময় থাকে, ট্যালেন্ট সবসময় থাকে। এই রেজাল্টটাই তো আসলে কোচের বের করে নিয়ে আসার কথা না প্লেয়ারদের থেকে, কারণ আমাদের তো এখন যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে। আমি সেটা রেজাল্ট আমি যদি মনে করি যে আমরা তো এই স্টেজে কখনো ছিলাম না, যেমন হংকংয়ের সাথে, সিঙ্গাপুরের সাথে আমরা এই লেভেলে ছিলাম না। রিসেন্টলি আমরা এই লেভেলে ভাবছি। আমাদের সাউথ এশিয়া, যেটা আমরা সাফে বলি আর কি, সাফের ভিতরে আমরা সাফের গণ্ডি বের হতে পারিনি কখনো, আমরা সেমিফাইনাল খেলতে পারিনি। এখন ফাইনাল খেলছি, সেমিফাইনাল খেলেছি লাস্ট ইয়েতে, তারপরে এখন ফাইনালের স্বপ্ন, চ্যাম্পিয়নের স্বপ্ন দেখি। সাউথ ইস্ট এশিয়ার ভিতরে এই যে হংকং, সিঙ্গাপুর, তারপরে মিয়ানমার বা এসব দেশগুলোর সাথে এখন কিন্তু আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। তো এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটার অর্থ হলো আমরা এগিয়েছি, বা মাঠের পারফরমেন্স আমরা ভালো করছি। তো সেটাকে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। যদি কাবরেরা একান্ত খারাপ হয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে পৌঁছতে পারতাম না। তো আমি কাবরেরাকে ডিফেন্ড করছি না, আমি দুইভাবে কথাটা বলছি এভাবে, যে পারফরমেন্স এবং রেজাল্ট দুইটাকে দুইভাবে দেখতে হবে। আমরা এখন চাই রেজাল্ট। এখন কাবরেরা পারফরমেন্স দেখিয়েছে, রেজাল্ট দিতে পারেনি। তো বাফুফের এখন সময় এসছে যে রেজাল্ট না পাওয়ার কারণে কাবরেরাকে সরিয়ে দেওয়া। আর যদি মনে করে যে আমার দর্শক সন্তুষ্ট হয়েছে খেলায়, আমার পারফরমেন্সের বিচারে আমাদের মানে প্রতিনিয়তই দর্শকরা হয়তো বিনোদনটা কি, ফুটবলের বিনোদনটা কি, এটা উপভোগ করছে মাঠে। তো সেটার দিকে বিবেচনা করলে আবার কাবরেরাকে বিবেচনা করা উচিত, কারণ নতুন কোচ আসে, সামনেই সাফ। দেখা গেল যে এই খেলোয়াড়দেরকে অনেক সময় চিনতে বা অনেক সময় লেগে যাবে, আসবে, লিগ খেলা দেখবে, তারপর নতুন করে প্লেয়ার ডাকবে। অনেক সময় বিদেশি কোচদের নতুন আইডিয়া থাকে, অনেক সময় ভালো প্লেয়ারকে সাইড করতে, আপনি যদি স্বাধীনতা দেন তাকে, দেখা গেল ভালো অনেক প্লেয়ারকে বাদ দিয়েছে, তখন আপনার কিছুই বলার থাকবে না। তো এসব অনেক কিছু বিবেচনার ব্যাপার আছে টেকনিক্যালি। সো আমার মনে হয় যে বাফুফের যারা টেকনিক্যাল ম্যান আছে, তাদেরকে নিয়ে বসে এই চিন্তাটা করা উচিত আমাদের ভবিষ্যতের জন্য, এবং সেটাই যদি করতে পারে, বাফুফের যদি কাবরেরা রাখেও তাও ডিফেন্ড করার ব্যবস্থা আছে, ডিফেন্ড করতে পারবে। যেমন পারফরমেন্স তো গ্রাফ তো উপরের দিকে, দর্শক তো আমাদের খেলায় সন্তুষ্ট, আবার তাকে বাদ দিলেও
ওই জায়গাটাও বলতে পারবে তো সে আমাকে রেজাল্ট দিতে পারে নাই, এই যে আমার মাত্র 5 পয়েন্ট এনে দিয়েছে, যেখানে আমরা 10 পয়েন্ট পাওয়ার কথা সেখানে 5 পয়েন্ট পেয়েছি, তাকে আমরা বা রাখবো না। এই দুটো জিনিস ওপেন আছে বাফুফের সামনে। মানিক ভাই, অ্যাজ আ কোচ অ্যান্ড সিনিয়র প্লেয়ার, আপনার কাছে যদি জানতে চাই, আপনার কি মনে হয় কাবরেরাকে আসলে কি আরেকবার সুযোগ দেয়া উচিত নাকি উচিত না, বাংলাদেশ দলের লাস্ট পারফরমেন্সের উপর বেস করে? না, সুযোগটা আমি এই জিনিসটা আমি ওপেনলি বলতে চাই না। আমি কিন্তু বলটা ঠেলে দিয়েছে বিএফএফ এর কাছে। বিএফএফ যেহেতু তাদের দায়িত্ব নিবে, বিএফএফ কন্ডিশনাল কিছু ব্যাপার আছে, যেমন জামালের ব্যাপারটা ডেফিনেটলি এই জায়গায় আসা উচিত যে আমার ক্যাপ্টেনকে কেন এইভাবে অবমূল্যায়ন করা হলো। বিশ্বের সব দেশেই ক্যাপ্টেন মাঠে নামে না ফিট থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি কখনো। তো সেই হিসাবে এইসব জিনিসগুলো আসা উচিত সামনে, এবং তার যদি পার্সোনাল কোনো থেকে থাকে তাহলেও এটাও বিচার বিশ্লেষণ আনা উচিত। তবে অনুসন্ধানের ভিতরে যাওয়া উচিত কোচ রাখা না রাখার ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ মানিক ভাই, আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।